প্রথমত একটা জিনিস দেখেন, ইহুদিরা তাদের ধর্মে যেভাবে ব্যাখ্যা করেছে যে তাদের জন্য ওই সুদ হারাম যদি নিজের জাতির অন্য মানুষকে সে ঋণ দিয়ে সুদ নেয়, কিন্তু যদি ইহুদিবাদে অন্য যে কোনো ধর্মের মানুষকে সে ঋণ দিয়ে সুদ নেয় তাহলে সেইটা তার জন্য হালাল। এখন ইসলাম ধর্মে কি সুদ? খ্রিস্টান ধর্মে সেই জন্য ইউরোপে যখন ইহুদিরা প্রথম গেল, তো এখন একজন খ্রিস্টান কিন্তু সুদের ব্যবসা করতে পারতো না, কারণ তার জন্য হারাম। তো সেই জন্য সুদের ব্যবসাটা নিয়ন্ত্রণ ছিল কার হাতে? ইহুদিদের হাতে। কারণ কি? কারণ সে দেখছে যে এই সে বলছে হ্যাঁ, এটা আমার জন্য হালাল, আমি তোমাকে সুদ দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একজন খ্রিস্টান আর একজন খ্রিস্টানকে সুদ দিচ্ছে না। ফলে সে কি করলো, যে এই আপনার যে সুদের ব্যবসাটা ইউরোপের, পুরো সুদের ব্যবসাটা সে নিয়ন্ত্রণ করা শুরু করলো। আর সুদ হচ্ছে কি, যার যত সম্পদ আছে তাকে তত বেশি সম্পদ দিতে হবে। জাকাত হচ্ছে কি, আমার যদি সম্পদ থাকে আমার সম্পদের থেকে একটা অংশ ছেড়ে দিতে হবে। জাকাত অস্বীকারী কি, সম্পদ দিবেও না নিবেও না। আর সুদ হচ্ছে আমার যেহেতু সম্পদ আছে আমাকে আরো দিতে হবে, আমি আরো নিব। এইভাবে তাদের সম্পত্তি কি বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পাওয়ার মধ্যে কিছু কিছু পরিবার একটু বেশি ধনী হয়ে যায়। এর মধ্যে আছে কি রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড পরিবারটা কারা? রথচাইল্ড হচ্ছে যে জার্মানি ফ্রাঙ্কফুর্ট থেকে এই পরিবারটার উত্থান হয়েছে, এবং তারা এত বেশি সম্পদশালী হয়ে ওঠে যে এরপরে তারা সরকারকে সরাসরি ঋণ দেওয়া শুরু করে। এবং সরকারকে ঋণ দেওয়ার জন্য ওই সময় ইউরোপে প্রতিষ্ঠা করা হয় কি কেন্দ্রীয় ব্যাংকগুলা। অনেকে ভাবতে পারেন কেন্দ্রীয় ব্যাংক তো মনে হয় সরকারি প্রতিষ্ঠান বা রাজার প্রতিষ্ঠান। না, কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয় এবং সে সরাসরি সরকারকে ঋণ দেওয়া শুরু করে। এবং এই কেন্দ্রীয় ব্যাংকগুলার পিছের শক্তি হিসেবে এবং ইউরোপে ওই সময় যত যুদ্ধ বিগ্রহের ঋণ এই সব কিছুর নিয়ন্ত্রণে ছিল রথচাইল্ড পরিবার এবং অন্যান্য ইহুদি যেমন শিখ পরিবার ইত্যাদি। তো সরকারকে যখন ঋণ দেয়, সরকার কোন সময় সবচেয়ে বেশি ঋণ নেয়? যুদ্ধের সময়। সেই জন্য দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন প্রতিষ্ঠা হওয়া শুরু করে তারপরে কি একটার পর একটা যুদ্ধ বৃদ্ধি পেতে থাকে, এবং যুদ্ধে দুই পক্ষকে একই জন ঋণ দিচ্ছে। ধরে যাক আমি আপনাকে বলছি ওর বিরুদ্ধে যুদ্ধ করো, ওকে বলছি ওর বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তার সরাসরি বলবো না। দেখা গেলো যে সেনাপতি আছে, সেনাপতিকে আমার চর গিয়ে কিছু ঘুষ দিল, ঘুষ দিয়ে বললো রাজাকে বুঝাচ্ছে এখন যুদ্ধ করা উচিত হবে, এখন যুদ্ধ করলে খুব ভালো হবে। তো রাজাকে ওইভাবে বুঝাচ্ছে। ওই দেশের সেনাপতিকেও বললাম যে দেখো ওরা দুর্বল, এই সময় অ্যাটাক করলে দেশ পুরোটা দখল করে ফেলবো। দুই রাজাকে দুইভাবে বুঝায়, যুদ্ধ করার পর তারপর আমি রাজাকে গিয়ে বললাম হ্যাঁ আপনার তো আসলে যুদ্ধে জয়ী হতে হবে, আপনার তো টাকা পয়সার সংকট, আমি পরম বন্ধু হিসেবে এসেছি, আপনার কত ঋণ লাগবে বলেন, খালি আমাকে 10% বা 25% সুদ দিতে হবে। এইভাবে একটার পর একটা সরকার তাদের কাছে ঋণগ্রস্ত হয়ে তাদের অধীন হওয়া শুরু হয়, এবং এই অধীনত্বটাকে পরবর্তীতে তাদের পরিচয়টা আড়াল করতে বা যে কোনো কারণেই হোক তারা কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিষ্ঠা করে ফেলে। এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিষ্ঠার পর তারা একটার পর একটা দেশে নতুন নতুন কেন্দ্রীয় ব্যাংক করতে থাকে। প্রথমে শুরু হয় ইংল্যান্ড দিয়ে, তার কিছু বছর পর সে ফ্রান্সে যায়, আবার তারপরে আমেরিকাতে যাওয়ার অনেক চেষ্টা করে, আমেরিকাতে বারবার ব্যর্থ হতে থাকে, হইতে হইতে শেষ পর্যন্ত মানে তৈরি করে আবার ধ্বংস হয়, তৈরি করে আবার ধ্বংস হয়, শেষ পর্যন্ত ঠিকই তৈরি করতে পারলো। এবং যেই বছর তৈরি করলো সেই বছর কি তারা আয়কর বৈধ ঘোষণা করলো, তার আগে আয়করই ছিল অবৈধ। তার পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ হলো, তার পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এবং আমেরিকাও যুদ্ধের পর যুদ্ধ করেই যাচ্ছে। আমেরিকার মানুষের সাথে আমি মিশছি, আমেরিকার মানুষ কিন্তু খারাপ না। আমেরিকার মানুষ যে খুব বেশি যুদ্ধ করবে সারাক্ষণ ঘুরতে থাকবে ব্যাপারটা ওইটা না। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের কথাও যদি বলি, এমন না যে তারা যুদ্ধ করতে খুব ভালোবাসে, কার ইচ্ছা করে যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধটা করা কার জন্য দরকার? যারা ঋণ দেয় তাদের জন্য। সুতরাং ঋণের চক্রটা চলতে থাকবে, যুদ্ধ চলতে থাকবে, সরকার হচ্ছে কি যে বাজেট ডেফিসিট বা হচ্ছে কি যে বাজেট ঘাটতি নিয়ে অলওয়েজ ব্যয় করতে থাকবে, এবং এর মধ্যে দিয়ে সুদের ফলে সম্পদটা বৃদ্ধি করতে থাকবে। এবং এই যে সুদটা দেয়, সুদটা আসে কাদের টাকা থেকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। সেই জন্য ট্যাক্সের রেটও অলওয়েজ বেশি থাকে। এইটা হচ্ছে কি যে তাদের গ্লোবাল সিস্টেম। এগুলো কোন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে যায় সেগুলো বলতে গেলে আসলে আরেকটা লেকচার হবে, যে এখন ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে কাজ করে, এখন মানি সিস্টেম কিভাবে কাজ করে, এখন হচ্ছে কি যে আপনার আইএমএফ কিভাবে কাজ করে, কোন কোন মুদ্রার সামনে আসতে পারে। এই লেকচারগুলো তো আজকে অত গভীরে যাব না। সুদের ব্যবসার মধ্যে দিয়ে যে টাকাটা তাদের হাতে চলে আসছে এবং টাকা নিয়ন্ত্রণ ক্ষমতা এবং টাকা জাতীয় জিনিস যে তাদের কাছে আছে, এতটুকু আমরা বলতে পারি। এই পর্যন্ত আমরা জানলাম।
তারপরে কি হয়, ধরা যাক আপনার হাতে টাকা আছে, আমার হাতে অনেক টাকা আছে, কিন্তু আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না, তাহলে এই টাকাটা থাকার মূল্য কি? তো আমার কি লাগবে তখন? কন্ট্রোল। কন্ট্রোল করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে বয়ানটাকে তৈরি করতে হবে। বয়ান তৈরি করার জন্য লাগে কি পাওয়ার? মিডিয়া পাওয়ার। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে মিডিয়া হাউস গুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ কারা? ইহুদিরা। কয়েকটা নাম বলতে পারবেন এরকম পত্র পত্রিকা? ওই যে অনেকে মুখস্থ বলছে, হ্যাঁ। তো এটা আসলে লম্বা লিস্ট হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়া। সোশ্যাল মিডিয়া গুলাও নিয়ন্ত্রণ কাদের হাতে? জায়নিস্টদের হাতে। প্রমাণ বলতে পারবেন? যেমন আমরা দেখেছি যে আচ্ছা, একেবারে আমি প্রমাণ করে দিই। যেমন ওয়েব 3 সামিট যখন হয়েছিল, যখন ফার্স্ট ইসরায়েল ফিলিস্তিনে অ্যাটাক করে এইবারে এই মালহামাতে, তখন কি হলো, ইউরোপে একটা হচ্ছে কি যে বড় টেকনোলজি সামিট হচ্ছিল, হ্যাঁ, মানে শীর্ষ সম্মেলন। ওই শীর্ষ সম্মেলনে যে হোস্ট ছিল, যে প্রধান ছিল, সে তার টুইটে খালি একটা লাইন লিখেছিল, যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী, এবার সেটা যেই পক্ষই করুক। কেমন বললো, আচ্ছা হামাস এইভাবে মারছে, ওটা যদি যুদ্ধাপরাধ হয়, তোমরা যেভাবে মারছো ওইটাও তো যুদ্ধাপরাধ। শুধু এই কথা কেন বললো? সেই জন্য গুগল ওদের সামিটে জয়েন করে নাই, বয়কট করছে। সেকুয়া ক্যাপিটাল বয়কট করছে, এরপরে সিমেন্স বয়কট করছে, এরপর একটার পর একটা টেক জায়ান্ট বয়কট করা শুরু করছে, হ্যাঁ। তো এইভাবে দেখা গেল শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানই নষ্ট হয়ে গেছে। অথচ তার অন্যায়টা কি? সে তো কারো পক্ষই নাই। তাহলে চিন্তা করেন যে আমরা যে গুগল ফেসবুক ব্যবহার করি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, সব তো ফেসবুকেরই। এই সব কিছু কি সম্পূর্ণভাবে জায়নের। তো সোশ্যাল মিডিয়া বলেন কি, প্রিন্ট মিডিয়া বলেন কি, সিনেমা বলেন, ন্যারেটিভ যেগুলা কন্ট্রোল, সেগুলা তাদের হাতে। তারপরে হচ্ছে টেকনোলজি গুলা, প্রচুর টেকনোলজি তাদের হাতে। টেকনোলজি নিয়ে যদি আলাপ করি, সেটা আবার আরেকটা লম্বা আলাপ হয়ে যাবে। টেকনোলজির মধ্যে তো কয়েক ধরনের টেকনোলজি আছে। একটা হচ্ছে কি যে আপনার যে মাইক্রো প্রসেস তৈরি করে সেই টেকনোলজি, যেমন যে কোনো মোবাইল বলেন, আপনার হচ্ছে কি যে এই কম্পিউটার বলেন, শুরু করে অনেক কিছু। মানুষের মাথা যেরকম ব্রেইন, তেমনি ইলেকট্রিক ডিভাইসে মাইক্রো প্রসেসর। এটার তাদের কতটুকু হাত আছে এবং কিভাবে ছড়াচ্ছে যাচ্ছে, এই সব কিছু একটা আলাদা আলোচনা। এবং দেখা গেল যে আরেকজন উদ্যোক্তা একটা সুন্দর উদ্যোগ নিয়ে আসছে, সেটাও দেখা গেল ওর ইনভেস্ট করে কিনে ফেল, কারণ আমার তো টাকা আছে। তো দেখা গেল যে আপনি নতুন একটা প্রযুক্তি আনলেন, তো আমি বললাম ওকে, তোমার টাকা লাগবে, আরো বড় করো, হ্যাঁ ঠিক আছে দাও, আমার কাছে $100 বিলিয়ন আছে, ঢালতেছি, আমার শেয়ার হোল্ডার থাকবে, আমার পলিসি হচ্ছে এই জিনিসগুলো যদি বলে ওর রিমুভ করে দিতে হবে, আর এটা যদি বলে ওইটাকে প্রমোট করতে হবে। ঠিক আছে রাজি, আমার তো টাকা দরকার, এতটুকুর জন্য রাজি হয়ে যেতে পারি। আবার চিন্তা করেন, তারা সারা দুনিয়ার বিভিন্ন দেশে সুদ যে ঋণ দেয়, অনেক সময় দেখি সহজ শর্তে ঋণ দেয়। বলে না বাংলাদেশ সরকার অনেক সময় গর্ব করে বলেন আমরা সহজ শর্তে ঋণ পাইছি, বলে না? ব্যাপারে দেখেন না নিউজ, যে ভালো শর্তে ঋণ পাইছি। তো এখন আপনি চিন্তা করেন, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি আপনাকে ঋণ দিব, আমি সুদ নিব, শর্ত সহজ করার উদ্দেশ্য কি আমার? এটা তো পুঁজিবাদের কনসেপ্টেরই বিরুদ্ধে চলে যাচ্ছে, যে আমি সহজ শর্ত করে দিব। কেন সহজ শর্ত করব? তো তাহলে তো মনে করতেন যে নবী রাসূলরা বলতে, আচ্ছা তোমার বিপদে ঋণ দেই, তুমি একটু ইসলামের জন্য এই কাজটা করো। তো এটা তো কেউ বলে নাই। তাদের মতন পুঁজিবাদী লোক কেন এটা বলবে? নিশ্চয়ই কোনো একটা এমন শর্ত আছে যেটা তাদের স্বার্থের জন্যই যায়। হয় তাদের ব্যবসার পণ্য কিনতে হবে, বলে না তোমাকে এই কোম্পানির পণ্য কিনতে হবে, সেই জন্য ঋণ দিচ্ছি। অথবা বলতে পারে যে না, তোমার সরকারকে এই পলিসি করতে হবে, ওমেন এম্পাওয়ারমেন্ট করতে হবে, এটার জন্য তোমার অ্যান্টি ইহুদিদের নিরাপত্তা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইহুদিদের তো বলে না যে বলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে, তো সংখ্যালঘুর মধ্যে তারা হচ্ছে কি যে ওইভাবে ক্যাটাগরাইজ করে। এইভাবে তারা কি করে, টাকা দিয়ে পলিসি মেক করে, তার টাকা দিয়ে টেকনোলজি কিনে, এবং টাকা দিয়ে মিলিটারি প্রযুক্তি এবং অস্ত্র যেটা, সেটার পিছেও কি তাদের ইনভেস্টমেন্ট থাকে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন আছে, তারপরে হচ্ছে বোয়িং আছে, হ্যাঁ। তো এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে। তারপরে আপনার যেই প্রযুক্তিগুলো আছে, মিলিটারি টেকনোলজি গবেষণা খাত, সেগুলো কোন বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ ফান্ড দিচ্ছে, এগুলা নিয়ে কি আবারও চাইলে আপনারা আরো গভীরে যেতে পারেন। আমি জাস্ট একটু টাচ দিয়ে রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে মাকড়সার কতগুলা পা আছে এবং জালটা কত বিস্তৃত। আপনি এখানে বসে মনে করছেন যে আল্লাহু আকবার বলবেন আর ওখানে সব হয়ে যাবে, বলে তো এতদিন হয়ে যেত। এতদিনে কি কম দোয়া করছি আমরা? দোয়া কি অভাব ছিল আমাদের? নাকি ফিলিস্তিনের মানুষ নিজেরা নিজেদের জন্যই দোয়া করে নাই, নাকি রক্ত দেয় নাই পর্যাপ্ত? তো এখন তারপরে যে জিনিসটা আলাপ করতে চাই, যে
মিলিটারি টেকনোলজিতে ইত্যাদিতে তাদের কি বিস্তৃত হাত আছে। এখন যে দেখেন রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করে তখন এই ইউরোপের কোম্পানিগুলা, ইউরোপের রাষ্ট্র রাশিয়ার পণ্য কি কি করে? বয়কট করে, সরকারিভাবে বয়কট করে। এবং অনেক প্রাইভেট কোম্পানি রাশিয়াকে বয়কট করে, যেমন ভিসা, কেমন মাস্টার কার্ড, তারপর হচ্ছে কি যে আপনার ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস কি আরেকটা জায়নিস্ট কোম্পানি, তারপর স্টারবাকস জায়নিস্ট, ওরাও রাশিয়াকে বয়কট করে। কিন্তু মুসলিম দেশের সরকার বা মুসলিম দেশের কোম্পানিগুলা ফিলিস্তিনি শুধু ইসরায়েলকে কিছুই করলো না। আমরা জনগণ নিজেদের উৎসাহ থেকে দুই একজন করলাম যে না আমরা এটা বয়কট করবো, আমরা এটা খাবো না, আমরা এটা করবো না ইত্যাদি, আবার সব দেশেই হয়ে গেছে। এখন মনে করেন যে কোক বা পেপসির পণ্য কিনবেন না, আবার রেস্টুরেন্টে খাবেন, এটা প্রায় অসম্ভব হয়ে গেছে। কতদিন যে মানে পিপাসার্থ অবস্থায় বের হয়ে আসছি। আবার কখনো দাওয়াত খাইতে গেছে, সে গ্লাসে ঢেলে দিছে, মানে তখন তো আর ফেলে দেওয়া যায় না, যে ফেলে দিলে তো আর কিছু করার নেই, এমন হবে না যে ফেলে দিলে কেউ উপকার পাচ্ছে, তাই না? যেহেতু যে হ্যাঁ ফেলে দিলে 2 পয়সা ওখানে যাচ্ছে, তাহলে আমি ফেলে দিতাম। এইরকমও ঘটনা আমাদের নিয়মিত হচ্ছে। কিন্তু সরকারের তো দূরে থাক, শেষ পর্যন্ত আমাদের মধ্যে, এমনকি ধর্মপ্রাণ মুসলিমদের বাসায় গিয়েও দেখি তারা এগুলোর মধ্যে নিমজ্জিত। তো শেষ পর্যন্ত দেখা যায় যে 100 জনে এই একজন বা তার চেয়ে কম মানুষ সামান্য একটু 2-1টা পণ্য কিনতেছে না, এটার মধ্যে দিয়ে আসলে কি কাজের কাজ কিছুই হচ্ছে না। আর আরব বিশ্বের যে দেশগুলো আছে ইসরায়েলের আশেপাশে, তারাও কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? তারা যদি সবাই একত্র হতো তাইলে কি ইসরায়েল পরাজিত হতো? তারা কিন্তু একত্রিত হয়েছিল। পরাজিত হয়েছে কারা? আরবরা। এবং পরাজিত হওয়ার পর তারা মনের দুঃখে বললো কি যে আমাদের দেশের তেল দিয়ে তোমরা চলো, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের দেশের তেলই বিক্রি করবো না। তারপরে কি করলো? তারা তেল বয়কট দিল, তেল বিক্রি করবো না। তেলের দাম বৃদ্ধি পেয়ে গেল প্রায় 3-4 গুণ। তারপর কি হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে লজ্জার ইতিহাস। তারপরে পেট্রোডলার চুক্তি হলো। অর্থাৎ আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে, গত 2 বছরে যা ক্ষতি করছো একদম সুদে আসলে পোষায় নিতেছে আগামী 50 বছর। তো এখন আমেরিকার সবচেয়ে বড় ইনভেস্টর এই তেল বিক্রেতারা। আমরা তো পরাজিত। এখন হচ্ছে যে তাদের পছন্দের লোক সব দেশে বসায় রাখছে, তাদের পেট্রোডলার চুক্তির মধ্যে সবাইকে নিয়ে আসছে। আর প্রযুক্তিগতভাবে সম্পূর্ণভাবে আমেরিকান প্রযুক্তির উপরেই তাদের অস্ত্র শস্ত্র নির্ভরশীল। শেষ যেবার যুদ্ধগুলো করছিল সেগুলো কিন্তু সোভিয়েত অস্ত্র দিয়ে করছিল মূলত। আর এখন যখন অস্ত্রগুলো কিনে, সৌদি আরবের কি অস্ত্র নাই? সৌদি আরব পৃথিবীর মনে 4র্থ বৃহত্তম মানে অস্ত্র ইম্পোর্টার। আরব দেশগুলোর কাছে কিন্তু অস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্রগুলা কার কার বানানো? পশ্চিমা দেশগুলার। পশ্চিমা দেশগুলো যখন অস্ত্র বিক্রি করে তখন কি শর্ত সাপেক্ষে বিক্রি করে নাকি শর্ত ছাড়া? শর্ত সাপেক্ষে বিক্রি করে, যে তার অনুমতি ছাড়া, তার অনুমোদিত জায়গা ছাড়া অস্ত্রগুলা ব্যবহার করা যায় না। আর তার অনুমোদিত জায়গাগুলো হচ্ছে আমরাই। তো সেই জন্য দেখা যায় অস্ত্র আছে, কিন্তু এই অস্ত্রের ইউজটা আমাদের জন্য না, তাদের জন্যই হচ্ছে। তো এক হিসেবে ভালো, আমেরিকা নিজের খরচ করে অস্ত্র বানাতে হচ্ছে না, আরেকজন কিনে দিচ্ছে, আবার নিজের প্রয়োজনে ব্যবহার করছে। তো ভালো না? তো এখন আগে হচ্ছে কি যে আমরা তেলই বিক্রি করতাম না, এখন তেল বিক্রি করে টাকা দিয়ে তাদের থেকে অস্ত্র কিনে তাদের জন্য ব্যবহার করাই দিচ্ছি। তো এত বুদ্ধিমান সব চুক্তিগুলা করে, আর আমরা এত বোকার মতন এটার মধ্যে দিয়ে পড়ে যাই। এটা আসলে দুঃখজনক। এবং এই আলোচনাগুলা মুসলিম সমাজ থেকে অনেকটা কি নন এক্সিস্টেন্ট, না, হারাই গেছে। এবং এগুলো শুনলে মানে ও আসলে তো এভাবে তো ভাবি নাই। তারা কেমনে যুদ্ধ করবে? তাদের অস্ত্রের যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা তাদের তৈরি নাকি তাদের, এটা হচ্ছে কি যে আমেরিকা ইউরোপের এদের তৈরি? অস্ত্রের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে তো আপনি বিদ্রোহ করতে গেলেই আপনি লক করে দিবে, তাই না? আপনি তো অস্ত্র এখন তো হাত দিয়ে ছুড়ে মারেন না যে হাতে এসে লক করে পারবে না ওখান থেকে। তো এই 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 পুরা সিস্টেমটা, তাদের যে অস্ত্রগুলা সেগুলা আমাদের কোনো কাজে লাগে নাই। বরং কোন অস্ত্র কাজে লাগছে ইসরায়েলের উপর গত 2 বছরে? কাদের অস্ত্রগুলা পড়ছে? হিজবুল্লাহ, হুতি, সামান্য পরিমাণে ইরানেরও। এই সবগুলা অস্ত্র কি নিজস্ব প্রযুক্তিতে তৈরি? একটাও পশ্চিমা প্রযুক্তিতে তৈরি না, একদম নিজেরা ঘরে বসে বানানো জিনিস। এই যে হুতিদের অস্ত্র এখনো কিন্তু আসতেছে, এই মুহূর্তেও এই পরিমাণ তাদেরকে বোম্বিং করতেছে হুতিদেরকে।
আমেরিকাও করতেছে, ইসরায়েলও করতেছে, তারপরে কিন্তু তারা থামে নাই। তাদের কি ঠেকা লাগছে যে এর জন্য নিজেদের এত বড় ত্যাগ করার? তারা তো না করলে পারতো না। তারা তো তাদের মানবতা থেকে অস্ত্রগুলা মারছে এবং নিজের ঘরে খরচ করে কষ্ট করে বানাচ্ছে। তো এই যে মারতেছে, এই হুতিদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি অস্ত্র প্রয়োগ করছে গত 10 বছরে কে? সৌদি আরব। এবং ওই ওই ক্ষেত্রে সহায়তা করছে কে? আমেরিকা। তো বুঝেছেন কার অস্ত্র কোনখানে কাজে লাগে? আমরা তো এখন এদের থেকে আশা করবেন ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ করে নতুন কিছু করবে, এই দিন আমার মনে হয় না এখন আছে। আগে তেলের উপর স্বাধীনতা ছিল, এখন তেলের উপর স্বাধীনতা নাই। আগে প্রযুক্তির উপর স্বাধীনতা ছিল, এখন প্রযুক্তির উপর স্বাধীনতা নাই। আগে পলিসি মেকারের স্বাধীনতা ছিল, এখন পলিসি মেকারের স্বাধীনতা নাই। নিজস্ব কোনো টেকনোলজি নাই। তো কেমনে করবে? হুতিদের মতন কি ঘরে বসে সৌদি আরব বোমা বানাবে? বানাইলে এটা সরকার তো এই মুহূর্তে বানাচ্ছেন, এটা তো আপনারা মোটামুটি বলতে পারেন। কারণ তাদের উপর যদি তেলের উপর স্যাংশন দেয়, তাদের অবস্থা ভেনেজুয়েলার মতন। পৃথিবীর সবচেয়ে বড় তেল মজুতকারী রাষ্ট্র কোনটা? ভেনেজুয়েলা। কিন্তু তারা এখন সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটা। তারা কি পারতো না সৌদি আরবের মতন হইতে? কিন্তু যে আমেরিকার ডলার স্যাংশন মারা আছে। এখন ডলারের বিপরীতে আর একটা মুদ্রা তৈরি করতে হবে। ওগুলো না করে আপনি আশা করতেছেন ফিলিস্তিনে মুক্ত হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে? এটা কি হয়? আচ্ছা, এবার চিন্তা করেন, তারপর বললাম অলৌকিক ভাবে যে কোনো না কোনো ভাবে আমরা সবাই চেষ্টা করব কথার কথা ইসরায়েল উপর আক্রমণ করার। সেই কাজটা কি কেউ করতে সাহস পাবে? হ্যাঁ, ইসরায়েলের উপর আক্রমণ করার কথা কথা পাকিস্তান বলেন আমাদের নিজস্ব কিছু প্রযুক্তি আছে, যেমন নিজস্ব অস্ত্র কারা বানায় মুসলিম বিশ্বের মধ্যে? তুরস্ক বানায় কিছু। তুরস্ক যদিও ন্যাটোর অংশ, তারও পুরাপুরি স্বাধীন বলতে পারি না। পাকিস্তান কিছু বানায়। কেমন? ইন্দোনেশিয়া তো অনেক দূরে, এত দূর থেকে ইসরায়েল অ্যাটাক করাও কঠিন। তো পাকিস্তানের ধরলাম নিজস্ব অস্ত্র আছে বা ইরানের আছে। এখন ইরানের যদি কখনো চেষ্টা করে যে আচ্ছা যাক, আমি ভুলভ্রান্তি স্বীকার করে আমি পুরোপুরি ইসরায়েলের উপর আক্রমণ করতে যাব, সে কি আপনাকে যদি বসানো হয় ইরানের এই গদিতে, আপনি কি পারবেন? কেউ জানছে না, বুঝতেছে আমি কিছু একটা লুক আছি। হ্যাঁ, পারবেন না কেন? কারণ ইসরায়েলের কাছে এমন কিছু একটা আছে যেটা দিয়ে আপনার সারা দেশ ধ্বংস হয়ে যাবে। সেই জিনিসটার নাম কি? পারমাণবিক বোমা। সেই জন্য কেউ ইসরায়েলের উপর পুরোপুরি অ্যাটাক করতে চায় না, ভয়ে থাকে। সেইটা হচ্ছে কি যে মূল ভয়। হ্যাঁ, অ্যাটাক করতে গেলে যদি 2টা পারমাণবিক বোমা মেরে দেয়, ঢাকা শহরে যদি 2টা মারে, পুরো ঢাকা শহর শেষ হয়ে যাবে। তখন এত বড় রিস্ক কোন দেশ নিবে আরেকজনের জন্য? আমাদের তো পারমাণবিক বোমা নাই। পারমাণবিক বোমা আছে কার? পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের যে মিসাইল, সেগুলোর রেঞ্জ 2500 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তানের আশেপাশেই খালি থাকবে। এর চেয়ে বড় রেঞ্জের মিসাইল বানাতে গেলে আমেরিকা থেকে আসবে নিষেধাজ্ঞা, না এত 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 বড় মিসাইল বানাতে পারবে না। ইসরায়েল পর্যন্ত আসে এরকম কোন মিসাইল কাউকে বানাইতে দেয় না, আশেপাশে রিস্কি দেশ যতগুলো আছে। তো পাকিস্তানের পারমাণবিক বোমা যেটা, সেটাও আমাদের কোনো কাজে লাগবে না ইসরায়েলের বিরুদ্ধে। আপনাকে যদি বাংলাদেশের প্রধান বানায় দেওয়া হইতো এবং বলতো যে হ্যাঁ এবার ইসরায়েল উপর আক্রমণ করো, আপনি কি দিয়ে আক্রমণ করতেন? আপনি কি যুদ্ধ বিমান পাঠাইতেন? একটা যুদ্ধ বিমানের রেঞ্জ F-35, পৃথিবীর সবচেয়ে সেরা যুদ্ধ বিমানের রেঞ্জ হচ্ছে 2172 কিলোমিটার। সেখানে ইসরায়েল তেল আবিব হচ্ছে আমাদের থেকে 5480 কিলোমিটার দূরে। পৃথিবীর কোন যুদ্ধ বিমান এত দূরে যায় কি অ্যাটাক করে আসতে পারবে? যুদ্ধ বিমানের রেঞ্জ ছোট হয়। তা আপনিও কিছু করতে পারতেন। আপনি কি জাহাজ পাঠাইতেন? ও তো অ্যান্টি শিপ মিসাইল আছে, আপনি জাহাজ ফুটাই দিত, সে জাহাজ উড়াই দিত, আপনি পারতেন না। আপনি কি লোক পাঠাইতেন? আপনি কোন দিক দিয়ে লোক পাঠাবেন? ভারতের উপর দিয়ে? আপনি নিজে যদি এই দেশের প্রধান হইতেন, আপনি কি করতেন? একটা বার চিন্তা করেন, কিছু কি করার ছিল? হ্যাঁ, আপনাকে যদি বলা হয় আগামী 30 বা 40 বছর তোমার ক্ষমতা সুসংহত, তাইলে একটা কিছু প্ল্যান করা যায়, তাই না? কি বানাইতে হবে সবার প্রথমে? পারমাণবিক বোমা। ঠিক, পারমাণবিক বোমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটা মানে বিষয়। কেন? কারণ গত 80 বছরে যার হাতে পারমাণবিক বোমা ছিল তার উপর কেউ অ্যাটাক করেনি। তো পারমাণবিক বোমা যে দেশ বানায় ফেলতে পারছে, সেই দেশের জন্য শান্তি নিশ্চিত হয়ে গেছে। কারণ প্রত্যেকে ভয় পায় যদি সে মেরে দেয়। সেই জন্য গত 80 বছরে পারমাণবিক বোমা যার হাতে আছে তার উপর কেউ কোনোদিন অ্যাটাক করেনি। এই যে ভারত পাকিস্তান এতবার যুদ্ধ লাগতে যায়, লাগে না কেন? একটা কারণ, খালি বারবার দুইজনের কাছে পারমাণবিক বোমা আছে, যুদ্ধ করে বুদ্ধিমানের কাজ হবে না, যুদ্ধ করে না। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন কিন্তু যুদ্ধ করে নাই, কেন? পারমাণবিক বোমা। একই কারণে যার হাতে পারমাণবিক বোমা আছে ওর উপর কেউ আক্রমণ করে না, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো তাইলে আমাদের সবার প্রথমে বানাতে হবে কি? হ্যাঁ, এখন ধরেন পারমাণবিক বোমা আছে, এই বোমাটা তো ক্ষেপণাস্ত্র দিয়ে পৌঁছাইতে হবে দূর পর্যন্ত।
সেজন্য বোমাটার আকৃতি কি ছোট করে আনতে হয়। বোমা যদি ছোট না হয় তাহলে মিসাইলের উপরে যে ওয়ারহেড ওটার মধ্যে ফিট করে না। সো প্রথমে পারমাণবিক বোমা বানাতে হবে, তারপর এটাকে ছোট করতে হবে, ছোট করার পর ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। ওই ক্ষেপণাস্ত্র রেঞ্জ তৈরি বাড়াইতে বাড়াইতে 10,000 কিলোমিটার যেদিন নিয়ে যাওয়া হবে সেই দিন বাংলাদেশ বলতে পারবে বা কোনো মুসলিম দেশ বলতে পারবে হ্যাঁ আমরা আজকে স্বাধীন হয়েছি। তার পর্যন্ত আমি স্বাধীনতা কি চোখে দেখি না। এই স্বাধীনতা কি অফেন্সের স্বাধীনতা নাকি ডিফেন্সের স্বাধীনতা? ডিফেন্সের স্বাধীনতা। কারণ আমার উপর কেউ আক্রমণ করবে না, কিন্তু আমি অন্যের উপর আক্রমণ করতে সক্ষম হওয়ার জন্য আমাকে আরো অন্যান্য প্রযুক্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, তো এখন কেউ যদি পারমাণবিক বোমা বানাইতে চায় তাহলে তার উপর কি হয়? অ্যাটাক হয়, তাই না? যেমন ওই ইরানের যে পারমাণবিক ইয়েগুলো আছে, চুল্লিগুলো আছে, ওগুলোর উপর কি অ্যাটাক হয়েছে। তো বাংলাদেশে যদি বানাইতে হয় বাংলাদেশের উপরও অ্যাটাক হবে। তো এই জন্য আমাদের কি লাগবে? এয়ার ডিফেন্স সিস্টেম, যেন কোনো বিমান আসলে ওটাকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে আমরা ধ্বংস করতে পারি। তো সবার আগে লাগবে কি? রাডার আর অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম। তারপরে লাগবে অ্যান্টি শিপ মিসাইল। তারপরে লাগবে পারমাণবিক বোমা, এটাকে ছোট করতে হবে, ক্ষেপণাস্ত্রের আগে আনতে হবে। তারপর আমাদের সাবমেরিন লাগবে, যেটা হচ্ছে কি যে উপর দিয়ে অ্যাটাক করলে মাটির নিচ দিয়ে গিয়ে ওখানে যে অ্যাটাক করে আসতে পারে। তারপরে আর কেউ আমাদের অ্যাটাক করবে না। তখন আমাদের একটা ইয়ে হবে কথা বলার, এই তুই মারলা কেন, শেষ করে দিব। তখন ভয় পাবে, ওরে বাবা আসলে তো শেষ করে দিতে পারে। এখন আমি বললাম এই শেষ করে দিব, আচ্ছা ঠিক আছে। উপরে টিকটিকিকে কি আমি ভয় পাই যে টিক? তো আমাদের অবস্থা তো এরকম। তো সে আস্তে আস্তে করে ফিলিস্তিনিদের জবাই করতেছে, আর আমরা তাকায় তাকায় দেখতে, সে জানে এটা ছাড়া কিছুই করতে পারবো না। সে পুরো নিশ্চিত হয়ে মাঠে নামছে যে আমি একটা একটা করে ধরবো আর জবাই করবো, তোরা তাকায় তাকায় দেখবি আর কানবি। কেউ কিছু করবে না বা কেন করতে পারতেছে না আমি পুরো বুঝাই দিলাম। তো ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে এরকম কোন মুসলিম শক্তি আছে? এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম কি মনে হয় আছে? পাকিস্তানে নাই, বললাম তো ক্ষেপণাস্ত্র অত দূর যায় না। পাকিস্তানের যুদ্ধ বিমান অত দূর যেতে পারবে না, নাই তো। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ বললাম নাই মাত্র 2,500 কিলোমিটার। হ্যাঁ, এটা সর্বোচ্চটা। যেখানে ইসলামাবাদ থেকে তেল আবিব হচ্ছে 4,813 কিলোমিটার। হলো না তো। সিরিয়া কিছুটা হয়তো করতে পারতো, কিন্তু সিরিয়ায় নতুন সরকার আসার পর টানা 7 দিন ইসরায়েল বম্বিং করে তিলে তিলে ধ্বংস করে দিছে। সিরিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করছে, সিরিয়ার বোমার ডিপো ধ্বংস করছে, সিরিয়ার কারখানা ধ্বংস করছে, অস্ত্র, সিরিয়ার গবেষণাগারও ধ্বংস করে দিছে, শেষ করে দিছে। এখন এই এই পূর্বের অবস্থাতে যাইতে তার 30 বছর লেগে যাবে, যে অবস্থাতে দেশটাকে পাইছিল। এবং সিরিয়াতে এর আগে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই জন্য সিরিয়াতে আগে অ্যাটাক করতে ভয় পাইতো। যে মুহূর্তে রাশিয়া সাপোর্ট নিয়ে গেছে পুরো আকাশ উন্মুক্ত হয়ে গেছে। ফিলিস্তিনে আমরা কি পাঠাই? আমরা খাওয়া পাঠাই, টাকা পাঠাই, কিন্তু ফিলিস্তিনিদের আসলে কি দরকার ওইটা কিন্তু পাঠাইতে পারতেছে। ওইটা না পাঠায় লাভ হচ্ছে না। তো আমি আপনাকে পিটাইতেছি, পিটাই শেষ করে ফেলতেছি, আর আপনি মুখের মধ্যে একটু পানি ঢেলে দিচ্ছেন। হোয়াটস দ্য ইউজ অফ ইট? এমনি তো মরবো, অমনিও মরবা, না হয় একটু কিছুদিন বাঁচায় রেখে মারতেছ। তো এই অবস্থাতে সিরিয়ার দুঃখিত ফিলিস্তিনের প্রথমে দরকার এয়ার ডিফেন্স সিস্টেম, যেন তাদের আকাশে বিমান না আসতে পারে। কেমন? রাডার এয়ার ডিফেন্স সিস্টেম। এখন কোন মুসলিম দেশ কি রাডার এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে? আবার দিলাম ধ্বংস করে, না, শেষ করে দিছি। না, একটা আশা ছিল, ওইটাও শেষ করে দিছি। এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে কে? চীন পারে, রাশিয়া পারে, আমেরিকা পারে, ইসরায়েলও পারে। ইসরায়েলের কাছে পৃথিবীর সবগুলো এয়ার ডিফেন্স টেকনোলজির দূরপাল্লার, মধ্যম পাল্লার, স্বল্প পাল্লার সবগুলো আছে, এবং এটা আমেরিকার সহায়তাই হয়েছে। অথচ মুসলিম দেশ একজন আরেকজনকে সহায়তা করতে গেলেই সমস্যা হয়ে যায়। যেমন পাকিস্তানের যে পারমাণবিক বোমা বানাইছিল, সে বলছিল একবার লিবিয়া, উত্তর কোরিয়া আর ইরান, এই 3 জনের কাছে আমি প্রযুক্তিটা দিয়ে দিয়েছি। তারপর থেকে তাকে গৃহবন্দী থাকতেছে বাকি জীবন। পরে সে অস্বীকার করছে, না আমি দেই নাই, কিন্তু লাভ হয়নি। তো একিউ খান। হ্যাঁ, আচ্ছা, তো যে পর্যায়ে ছিলাম, তো তাদের দরকার এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু এটা নাই। তো আমরা তো অ্যাটাক করতে পারবো না, তাদেরকে হয়তো ওইরকম বাঁচানোর কোনো উপায় দেখছি না। আরব দেশগুলোর কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো সবগুলাই পশ্চিমা শক্তির। সেই জন্য আমরা দেখেছি ইসরায়েলের উপর যখন কেউ অ্যাটাক করতে যায় তারা ওই অ্যাটাকটা ঠেকায় দেয়, তাই না? মাশাআল্লাহ, ইসরায়েল আর আরব এক হয়ে গেছে, খালি ফিলিস্তিন বাদে। আচ্ছা, তো এখন আমাদের এইরকম একটা সিচুয়েশনে মুসলিমদের, আমি প্রথমে বললাম যে ইহুদিদের শক্তির জায়গাটা কি, একটা হচ্ছে যে সুদ, আর একটা হচ্ছে প্রযুক্তি বা ইত্যাদি। আপনাকে যদি বলা হয় যে মুসলিমদের শক্তির জায়গাটা কি, মুসলিমদের শক্তির জায়গা হচ্ছে কি যুদ্ধের যে চেতনা, মুসলিমদের যে ত্যাগের মানসিকতা, এবং সব তার চেয়ে বড় হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছে। এটা হচ্ছে আমাদের বড় শক্তির জায়গা। আল্লাহ আমাদের সাথে আছে মানে এই না
যখন মুসা আলাইহিস সালাম বলছে জেরুজালেম আক্রমণ করো, বনি ইসরাইল তোমাদেরকে এই দখল করব, তখন বললো মুসা তুমি আর তোমার রব গিয়ে যায় অ্যাটাক করা, ওখানে দুর্ধর্ষ জাতি আছে, আমরা যাবো না, এখানে বসে থাকলাম। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। এটা আমাদের সবচেয়ে দুর্বলতা যে আমরা দোয়া করি, তসবিহ করি, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। তো মুসা জাতিতে এটাই বললো। মুসা আলাইহিস সালামের জাতিকে বলছে আমি আল্লাহর আনুগত্য করলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করবো না তোমার জন্য, কিছুই বললো নাই কিন্তু ওগুলা। তারপর আমরা এখানে বসি, তুমি তোমার রব যাই যুদ্ধটা করে আসো, আমরা পারলে একটু দোয়া টোয়া করি বা কিছু। আমরা তো ওইটাই করতেছি। লস অ্যাঞ্জেলসে আগুন হয়, আমাদের উল্লাসের শেষ নাই। লজ্জা লাগে না যে আমরা নিজের একটা ম্যাচের গাড়িতে আগুন দিতে পারি নাই? কি হয়েছে, আগুন তো নিভে গেছে। 100 ভূমিকম্প চলে যাবে। আপনি কি অপেক্ষায় আছেন যে এখানে আপনার ঈসা আলাইহিস সালাম চলে আসবে, তারপরে ওগুলো সব ধ্বংস করবে? তো তাহলে আপনি তো মুসার জাতি হইলেন। ওরা বলছে মুসা তুমি আর তোমার রব যে লড়াই করো, আর আমি বলছি ঈসা তুমি আসো, তুমি আর তোমার রব মিলে লড়াই করো।